ঝিলিক আপু, কুমড়াটা দাও তো, আমি তুলে দিচ্ছি। আপনাকে তুলে দিতে বলিনি, আপনার মাথায় তুলে দিতে বলেছি। ফারাজ ফের ঝিলিকের উদ্দেশ্যে হুম ছাড়লেন। কি বলছি শুনতে পাসনি? কি কি বলছো ভাইয়া? এত বড় কুমড়া ওর মাথায় তুলে দিব? তোকে দিতে বলেছি, দে। ভাইয়া, দোষ তো আমাদেরও ছিল। তুমি কেন একা তিতলিকে শাস্তি দিচ্ছ? আমি কৈফিয়ত দিই না, সেটা নিশ্চয়ই তোরা জানিস। ভাইয়ের সাথে এক কথায় উপর দু কথা বলতে না পারা ঝিলিক আজ ভয় পেল না। সে কিছুতেই চায় না তিতলির মতো মিষ্টি মেয়েটার সাথে এমন কাজ করতে। নিজেকে শক্ত করে ফের উত্তর দিল। ভাইয়া, তুমি জানো না ও বাড়ির মেহমান? তুমি তো কখনো বাড়ির মেহমানদের সাথে এমন করো না। আচ্ছা তাহলে তোর সাথে করি। নে, কুমড়াটা মাথায় তুলে পুরো ছাদ হাঁটা শুরু কর। তোর যেহেতু এতই দরদ উপচে পড়ছে, তাহলে শাস্তিটা তোকেই দিই। ভয়ে ঝিলিকের রুহ আত্মা কেঁপে উঠল। 4-5 কেজির বড় একটা কুমড়া, এটা মাথায় নিয়ে হাঁটলে নিশ্চিত মাথায় মাথায় জায়গায় থাকবে না। ঝিলিক আপু, তুমি আমার মাথায় কুমড়াটা তুলে দিতে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে ফারাজের মুখের দিক তাকালো মেয়েটা। বেটার চোখ মুখের কোনো পরিবর্তন নেই। আরে কানাটা কি দেখছে না তিতলির এই সুন্দর পরিবর্তন? সে নিজ থেকে বলেছে, এটা কম কিসের, আসলে লোকটা একটা কানা। ঝিলিক অসহায় চোখে কাপা কাপা হাতে তিতলির মাথায় কুমড়াটা তুলে দিল। তিতলির মাথায় কুমড়াটা তুলে দিতে দেরি, ওর হাঁটতে দেরি হয় না। বিধিবাম কয়েক পা এগোতেই আচমকা তাল হারিয়ে ফেললো মেয়েটা। হোঁচটকে পড়লো কারো গায়ের উপর। সে লোকটা আকস্মিক তাল হারিয়ে নিচে পড়ে গেল তখনই। তবে নিজেকে যথেষ্ট সামলে তৎক্ষণাৎ ফারাজ তীক্ষ্ণ কণ্ঠে শুধালো। জানতাম আপনি এমন কিছুই করবেন। বেয়াদব মেয়ে, ওঠো বলছি। তিতলি কিছু বলল না, সে হা করে চেয়ে আছে। ফরিদের চওড়া বুকে পড়ে আছে, বুঝতেই জগৎ পাল্টে গেছে বিমোহে। শরীরে বিদ্যুৎ প্রবেশ করছে যেন। থরথর করে কাঁপতে চাইছে শরীর। লোকটার শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। সে ঘ্রাণে তিতলি হারিয়ে গেছে যেমন। ফ্রাজ ভুরু কচকাল, খসখসে কণ্ঠে বলল, উঠবেন নাকি তুলে আছাড় দেব? সপ্তদশী নিজের মধ্যে নেই, খেই হারিয়েছে অনুভূতিতে। তৎক্ষণাৎ জিভ ফসকে বেরিয়ে এলো। না উঠলে হয় না? ঝিলিক, গাছ থেকে একটা ডাল ভেঙে আনতো। ঝিলিক মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কি মানাচ্ছে দুজনকে। তার ভাই তো কখনো কোনো মেয়ের দিকে তাকায় না। ঝিলিকের ভাবনার মাঝে তিতলি হুঁশ ফিরে এলো। নিজের অবস্থান বুঝতে পেরে মেয়েটা তখনই উঠে দাঁড়ালো। নিজের কাজে লজ্জায় মেয়েটা সেখানে দাঁড়াতে পারলো না, দৌড়ে চলে গেল ছাদ থেকে। সেদিন রাতে একটু ঘুম চোখে ধরা দিল না সপ্তদেশীর। চোখ বন্ধ করলেই শুধু ভেসে উঠেছে ছাদের সেই দৃশ্যটা। সে ওই গম্ভীর লোকের উপর পড়েছিল ভাবতে মেয়েটার মুখখানা লজ্জায় লাল নীল হয়ে যায়। সকাল 6:30 উঠে গেল তিতলি। চলে যাবে বাড়ি। এই বাড়ি আর এক মুহূর্ত না। অষ্টমে গিয়ে ফ্রেশ হতেই চোখ পড়লো তার পায়ের নুপুরটা একটাও নেই। সপ্তদশীর মুখটা অন্ধকারে ঢেকে গেল। তার পছন্দের নুপুর হঠাৎ পা থেকে উধাও হয়ে গেল। তিতলি ভাবলো হয়তো ছাদে পড়ে গেছে, তাই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ছাদের উদ্দেশ্য। কিন্তু ছাদে গিয়ে দেখলো দরজায় তালা দেয়া। ভোরে উঠে চুরি করে বেলাতে যাচ্ছেন নাকি? সহসা পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল তিতলি। দেখলো স্বয়ং ফারাজ খান দাঁড়িয়ে আছেন, পরনে ছায়ারঙা স্যান্ডো গেঞ্জির সাথে কালো ট্রাউজার। দেখতে মনে হবে এক্সারসাইজ করবেন। তিতলির লজ্জা এখন কই গেল। রাতে সে কি লজ্জায় মেয়েটা ঘুমাতে পারছিল না, আর এখন এখন কই এত লজ্জা। সেও পাল্টা জবাব দিতে শুরু করলো। চুরি করতে আসিনি, আমার নুপুর চুরি হয়ে গেছে। কে জানি আমার শখের নুপুরগুলো চুরি করেছে। ও, শব্দ কম, কণ্ঠ নিরেট। তিতলি থামলো না, মুখখানায় দুষ্ট হাসি ফুটিয়ে ফের বলল, রাতে আমি সত্যি হোঁচট খাইনি, আমি ইচ্ছে করে আপনাকে ফেলে দিয়েছি। কেমন লেগেছে? একদম ঠিক করেছি না? আপনি শাস্তি দিতে চেয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। আগে সাবানা ছিলাম, কিন্তু সঙ্গদোষে লোহা ভাসে, তাই এখন আমি রিনা খান। আমি কি করব তো? তিতলি ভুরুক পাকালো, বিদ্রুপ করে হেসে সাথে সাথে বলল, আপনি কি করবেন বলেই তো রাতে বুকে জড়িয়ে ধরেছিলেন। ধরবেন তো? আমি কত কিউট না? আপনি কখনো আমাকে শাস্তি দিতে পারবেন? উল্টো বলবেন, আসো তিতলি, আমার বুকে আসো। বলে সপ্তদশী লাজুকভাবে তাকালো। অথচ ফারাজ মেয়েটাকে ভালোভাবে দেখছে না পর্যন্ত। লোকটা কি কানে শোনে না? না হলে তার রোমান্টিক কথা শুনেও কিছু বলছে না কেন? ফারাজ ভুরু কুচকে তাকায় মুহূর্তে। তৎক্ষণাৎ লম্বা কদম ফেলে দুশিরি উপরে উঠে এলো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে রেখে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে শক্ত মেজাজে বলল, টিচারদের সামনে এসব বাজে কথা বলতে লজ্জা করে না? আর যদি দেখি আমার আশেপাশে এসব বলছো, চট দিয়ে সব দাঁত কয়টা ফেলে দেবো। বেয়াদব মেয়ে। তর্জন গর্জনে সপ্তদশীর কিচ্ছু যায় এলো না, বরং তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। তুমি বলে ডেকেছে। তিতলির কাছে যেন স্বপ্নের মতো লাগছে।
এভাবে যদি সব সময় তুমি করে ডাকতো, সব সময় বললে কি দাঁত ভেঙে যাবে? ভাল্লুক স্যার কোথাকার। নিজের অযাচিত ভাবনা একপাশে রেখে তিতলি পাল্টা জবাব দিল। আমি জানতাম আপনি অস্বীকার করবেন, ভুল আমারই। কয়টা পিক তুলে রাখা উচিত ছিল, ফেসবুকে আপলোড দিতে পারতাম। বেয়াদব মেয়েটার কথা শুনে ফারাজ ফোঁস করে শ্বাস ছাড়ল। তৃপ্তির মেজাজে তিতলির মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। আচমকা ফারাজ তিতলির দুহাত চেপে ধরল, ভীষণ শক্তভাবে ধরল। ব্যথায় তিতলি আর্তনাদ করে উঠল। ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই, লাগছে তো। আর কখনো এসব বলবো না, ছাড়ুন। ফারাজ শুনল কিনা কে জানে, সে তৎক্ষণাৎ হাতের বাঁধন আরো দৃঢ় করল। কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে টেস্ট করতে এসেছিলেন, শাস্তি না নিয়েই যাবেন? জড়িয়ে ধরার অপবাদ যেহেতু দিয়েছেন, তাহলে প্রমাণ করে দেখাই আপনি তো এইটাই চান, তাই না? তিতলি আশ্চর্য বনে গেল যেন। মুখাবয়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা বলল। আপনি কি পাগল হয়ে গেলেন? লোকটা তিতলির কথা উপেক্ষা করে ধীরে ধীরে তিতলির দিকে ঝুঁকে আসতেই তিতলি ভয়ে কেঁপে উঠল। সপ্তদশীর হৃদয় কাঁপছে, কেমন যেন সবকিছু অস্থির লাগছে। ওদিকে নিজের হাত যেন ভেঙে যাচ্ছে এমন এক অবস্থা। এত শক্ত করে কেউ ধরে? উপায়ান্তর না পেয়ে তিতলি মাথা নিচু করে ফারাজের শক্তপোক্ত হাতে দাঁত বসিয়ে দেয়। তিতলি কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো, অথচ ফারাজের কোনো হেলদোল নেই। এতে তিতলির রাগ হলো, হাত ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, এই ব্যাটার কি গন্ডারের চামড়া? এত জোরে কামড় দিলাম তাও ছাড়ছে না। তিতলি এখন কি করবে? ভাল্লুকের থাবায় বন্দিশে। উপায় না পেয়ে হঠাৎ তিতলি বলে উঠল, ওটা কে আসছে দেখেন তো। কথাটা মনে হয় কাজে লাগলো। ফারাজ তিতলিকে ছেড়ে দিল সাথে সাথে। তিতলি সুযোগ বুঝে দৌড়ে সিঁড়ির নিচে নেমে গেল। নিজের শখের নুপুরের কথা ভুলেই গেল মেয়েটা। নেমে পেছন ফিরে ফারাজের দিকে চেয়ে মুখ ভেঙচি কাটলো। ফারাজ সেটা দেখে বিড়বিড় করে বলল, ইডিয়েট। তিতলি নিচ থেকে বলল, কামড়টা কি বেশি জোরে দিয়েছি? মলম লাগিয়ে দিব? ফারাজ ফের তেড়ে আসতেই তৎক্ষণাৎ তিতলি দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর দেওয়ালে আড়াল হয়ে ফারাজকে উকি দিয়ে দেখতে চাইল। অথচ উকি দিতেই দেখলো ফারাজ এখনো সেখানে দাঁড়িয়ে আছে। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তিতলি আবার সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। একটা কথা তার খুব বলতে ইচ্ছে করছে, না বলতে পারলে মনে হয় মরে যাবে। বলেই মরুক, কোনো মতেই আটকাতে পারল না। হুট করে প্রশ্ন করে বসলো, আপনি কি প্রেম করেন স্যার? আপনার ভাইকে ফোন করব? না 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 না, এই তো চলে যাচ্ছি। ভাইয়াকে ফোন করবেন না প্লিজ। আর কখনো এমন কথা বলবো না, একদম বলবো না। এই যে কানে ধরেছি। এগুলো যদি তার ভাইকে বলে তিতলি অনেক কষ্ট পাবে। ভাইয়া কি ভাববে তাকে? অভিমানে নাক ফুলিয়ে চলেছে, চোখের কোণ লাল হয়ে গেছে। তার কেঁদে দিবে দিবে ভাব। নাক ফুলিয়ে বলল, আপনার কি আমার প্রতি একটু মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না, তাই না? নাথিং। সপ্তদশীর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। যদি সত্যি প্রেম করে তাহলে তার কি হবে? যার জন্য রিনা খান হলাম, সে যদি অন্য মেয়ের হয়ে যায়, তাহলে কি আবার শবানা হয়ে যাব? সকালে নাস্তা করার পাট চুকিয়ে তড়িঘড়ি করে যাওয়ার জন্য তাড়া করলো তুষার। তিতলিও ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। এরপর আর ফারাজের সামনে পড়েনি। মূলত সে দেখেইনি। রুমানা বেগম এসে তিতলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কখন যে আসবে? তুমি এসেছো দেখে আমি অনেক খুশি ছিলাম তিতলি। আবার আসবো আন্টি, অয়ন ভাইয়ার বিয়ে হলে তখন আসবো। দূর পাগলি, অয়নের বিয়ে তো এখনো অনেক দেরি। এখনো অয়নের চাচাতো ভাই ফারাজ আছে, ওর আগে অয়নকে কিভাবে বিয়ে দেব? ফারাজের বিয়ে হয়ে যাবে শুনে তিতলির মুখখানা অন্ধকার হয়ে গেল। সে আর কিছুই বলল না। ভেবেছিল চিলিকের সাথে দুইটা কথা বলবে, তাও পারল না। মুখ খুললেই তার অভিমানে কান্না আসতেই চায়। তিতলি এখন কাঁদবে না। তুষার সোফায় বসে থাকা ঝিলিকের দিকে চাইলো। মেয়েটা বসে বসে মোবাইল স্ক্রল করছে। তুষার বিরক্ত হলেন কেন যেন। এত কি দেখছে মোবাইলের মধ্যে? দৃষ্টি ফিরিয়ে রুমানা বেগমের উদ্দেশ্যে বললেন, আন্টি তাহলে আসি, ভালো থাকবেন। ভদ্রমহিলা হেসে সম্মতি জানালেন। অয়ন ওদের পিছু পিছু আসলো। তিতলিকে বলল, তিতলি, তোমার পড়াশোনা কেমন চলছে? মন মেজাজ ভালো না হলে তিতলির কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। পরক্ষণে দেখলো ফারাজ বাড়ির গেট দিয়ে ঢুকছে। মুখখানা সে কি গম্ভীর তার। একটু হাসলে কি পাপ হয়ে যাবে? তিতলি অভিমানে মুখ ফুলিয়ে ফেললো। তাকাবে না একদম, আর কখনো বিরক্ত করবে না। সে অয়নকে হেসে বলল, পড়াশোনা ভালো চলছে। তোমাকে অনেক মিস করবো ভাইয়া, আমাদের বাড়ি আসবা কিন্তু। অয়ন তাকালো মেয়েটার মুখের দিকে। কলেজে পড়লেও মেয়েটা বাচ্চা স্বভাবের, তাতে কি? অয়নের খুব ভালো লাগে। ও হেসে বলল, অবশ্যই যাব।
অয়নের কথার মাঝেই হঠাৎ গম্ভীর কণ্ঠে ভেসে এলো। অয়ন এদিকে আয় তো। ফারাজ ভাই যে কই গিয়েছিলেন? আমার বাইকটা একটু সুন্দর করে মুছে দে। অয়ন ফারাজকে ভীষণ সম্মান করে, কখনো কোনো কথা বলতে পারে না, তাই বলল। জি ভাই। তিতলি মুখ ভেঙচি কাটলো, বিড়বিড় করে আওড়ালো। নিজের হাত নেই মনে হয়, অন্যকে ফরমাইশ দিতে লজ্জা করে না। হ্যাঁ, ভাল্লুক স্যার কোথাকার। বিকেল 3:10 কয়েকদিন পর থেকে তিতলির কলেজের পরীক্ষা হবে। তিতলি কখনো পড়াশোনায় টালবাহানা করে না, যতই যা করুক পড়াশোনা সবার উপরে। তৌসিফ শেখ তুষার কখনো তিতলিকে পড়াশোনার প্রতি ছাড় দেন না, সেজন্য তিতলিও পড়াশোনায় ভীষণ মনোযোগী। এখনই টিউটার এসে পড়বেন, তাই তিতলি আগে থেকে পড়ার টেবিলে বসে বসে পড়া বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ডায়েরিতে হাবিজাবি কি যেন আঁকছে। মানুষের মতো করে কিছু একটা আঁকলো, সাথে লিখলো। মনে মনে ভেবেই নিল কাল কলেজে সকাল সকাল গিয়ে এটা ক্লাসে টাঙিয়ে দিবে। তিতলিকে ধমক দাও, সেও ধমকে একদম ছাড়বে না। কি আছো তিতলি? তিতলি যখন নিজের ডায়েরিতে অভিমানে না খুলিয়ে ভাল্লুক ফারাজ খানকে আঁকছিল, প্রশ্নটা ধেয়ে এলো তখনই। মেয়েটা ততষ্ট হয়ে দ্রুত ডায়েরিটা বন্ধ করে ব্যাগে ভরে ফেললো, মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, কিছু না, আমি তোমার আসার অপেক্ষা করছিলাম আপু। মেয়েটার নাম সামিয়া। তিতলিদের বাসার পাশের বিল্ডিং এর পড়াশোনায়ও ভীষণ ভালো, ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের স্টুডেন্ট। সামিয়া তৎক্ষণাৎ পাশের চেয়ারে বসতে বসতে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? ভালো। টুকটাক কথা বলে পড়ায় মনোযোগ দিল। সামিয়ারও বেশ ভালোই লাগে তিতলিকে পড়াতে। এমন একটা মিষ্টি মেয়ে, তার উপর একবার কিছু বুঝিয়ে দিলে সেটা খুব সহজেই পেরে যায়। পড়ার ফাঁকে তিতলি হঠাৎ বলল, আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করব? এটা আবার জিজ্ঞেস করে বলা লাগে নাকি? বলো, কি বলতে চাও? তিতলি মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে, হাতের কলমটা আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে অবুঝ ভঙ্গিতে বলল, আপু, স্যারেরা কি স্টুডেন্টদের উপর রাগ করে? মানে একদম দেখতেই পারে না তাই রাগ? সামিয়া খাতা দেখতে দেখতে বলল, কেন, কোনো স্যার কি বকা দিয়েছে? না মানে এমনি জিজ্ঞেস করলাম। সামিয়া আবার তিতলির মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন অভিমানে ভরে আছে, চোখের কোণে কেঁদে দিবে এমন ভাব। সামিয়া ভীষণ বুঝদার মেয়ে, ও ভেবেই নিল তিতলি কলেজের স্যারদের সাথে ঝামেলা করেছে। তিতলিকেও চেনে, পরক্ষণেই তিতলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝিয়ে বলল, স্যারেরা রাগ করে যদি স্টুডেন্ট বেয়াদবি করে কথা না শুনে। যেসব স্যার একদমই দেখতে পারে না বলে, ওরাই সবচেয়ে বেশি খেয়াল রাখে। সামিয়ার কথাগুলো যেন মেয়েটার মাথার উপর দিয়ে গেল, অবাক মুখে বলল, মানে হলো যে স্যার বকা দেয়, ধমক দেয়, ওই স্যারই তোমাকে সবচেয়ে বেশি কেয়ার করে, তোমার ভুল ধরিয়ে দেয়, শাসন করে। এটা নিয়ে কি তুমি মন খারাপ করে আছো? তিতলি চুপ হয়ে গেল। ফারাজ তাকে ধমক দেয়, বেয়াদব মেয়ে, দাঁত ফেলে দিব, মেয়েটার সব মনে পড়ল। ওসব কি তাহলে কেয়ার করে বলে? লোকটা কি তাহলে খেয়াল রাখে ওর? ভীষণ ভাবনায় পড়ে গেল মেয়েটা। ওদের কথার ভেতরে সেখানে তুষার এলো। মূলত তিতলির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বই এনেছে, স্টাডি টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, সব বই এনে দিয়েছি, এবার এটা বলবি না যে এই বই নেই সেই বই নেই। মায়ের কথা শুনে তিতলি ভয় পেয়ে গেল। তাদের কথা শুনতে পেল না তো? যদি জানতে পারে সে পড়াশোনা না করে এসব বলছে, তাহলে ভাই অনেক বকা দেবে, বলবে এই শিক্ষা দিয়েছি তোকে। তিতলি ভাইকে ভয় পায়, তাই সামিয়াকে বলল, আপু আমি একটু ওয়াশরুমে যাব, খুব এমার্জেন্সি। যাও। সামিয়ার বলতে দেরি, ওর যেতে দেরি হলো না। তুষার দেখলো সবটা, ফের সামিয়ার দিকে ফিরে গম্ভীর গলায় বলল, দেখছো আমি এসেছি, আর কিভাবে বাহানা দিয়ে চলে গেল। সামিয়া মুস্কি হেসে বলল, তিতলি খুব ভালো পড়ে, আমি তো একবার বুঝিয়ে দিলে ওসব পেরে যায়। আপনি চিন্তা করবেন না ভাইয়া। বলে তুষার সেখান থেকে চলে গেল। রাতে ঘুমাতে এসে তিতলি শুধু ফারাজের বুকে পড়ে যাওয়ার কথা মনে পড়ছে। বালিশের এপাশ থেকে ওপাশ ফিরছে, শুধু ফিরছে। যদি একটু কথা বলতে পারতো, যেইভাবে সেই কাজ। পড়ার কথা বলে হলেও আজ তিতলি ফারাজকে রিয়েল আইডি থেকে মেসেজ দিবে। তৎক্ষণাৎ ফেসবুকের মেসেঞ্জারে ফারাজের আইডি সার্চ করে, কি পড়া জিজ্ঞেস করবে, কিছুই মনে পড়ছে না। শেষমেশ লিখলো অন্য কিছু, আমাকে একটু পড়া বুঝিয়ে দেবেন? ডিলিট আপনি কি সত্যি প্রেম করেন? ডিলিট আপনি কি ঘুমাইতেছেন? ডিলিট আইডিতে অ্যাক্টিভ, অথচ সিন করছে না। তিতলির খুব রাগ হলো। তার খুব কষ্ট হয় যদি কেউ অনলাইনে থেকেও মেসেজ সিন না করে। শেষে রাগ করে টাইপ করলো, আপনি আসলে একটা ভাল্লুক।
এটা ডিলিট করলো না, সেন্ড করে দিয়ে মোবাইল রেখে দিল। ফারাজ সবে রাতের খাবার খেয়ে রুমে এসেছে। রাত অনেক হয়েছে, প্রায় 12টার কাছাকাছি। এত রাতে মেসেজ এসেছে দেখে ফোন হাতে নিতেই ফারাজ দাঁতে দাঁত চাপলো। জানতে চায় এসব কেমন বিয়াদবি। বিড়বিড় করে বলল, মন চাচ্ছে সব কয়টা দাঁত ফেলে দিতে। সামনে পেলে তখন বুঝাবো আমি ভাল্লুক কিনা। বেয়াদব ছেলে মেয়ে। সকাল 8:30। তিতলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে বাইরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। ড্রয়িং রুমে এসে তিতলি চেয়ার টেনে বসলো। অগত্যা তৌসিফ শেখ তৈরি হয়ে মেয়ের জন্য বসে। একসাথে ব্রেকফাস্ট করবেন, সাথে অফিসে যাওয়ার পথে কলেজের গেটে নামিয়ে দিবেন। তিতলি এসে বসতেই বললেন, তুমি ঠিকমতো পড়াশোনা করছো না? ক্লাসে ফাঁকি দিয়েছো? তিতলি ভয় পেয়ে গেল। সে তো শুধুমাত্র 3 দিন ক্লাস ফাঁকি দিয়েছে, এটা তার বাবার কানে এলো কি করে? অথচ তাও বলল। এমন মিথ্যা কথা তোমাকে কে বলেছে আব্বু? আমি কি কখনো ক্লাস ফাঁকি দিই? আমি কত ভালো না? তৌসিফ শেখ হাসতে হাসতে বললেন, আচ্ছা আমার ভালো মেয়ে, এবার ঠিকমতো নাস্তাটা করে ফেলো। জি আব্বু। কিছু একটা মনে করে তিতলি হঠাৎ আবদার করলো, আব্বু শোনো, বলো আম্মু। আমার নতুন জুতো লাগবে, কিছু ড্রেসও লাগবে। আচ্ছা নিয়ে আসবো না। পাশ থেকে আলেয়া শেখ রেগে বললেন, এখন এত জুতো ড্রেস দিয়ে কি করিস? এসব হাই হিল কেউ পরে? কোনোদিন উষ্টা খেয়ে পা ভেঙে আনছিস, আল্লাহ জানে। আব্বু দেখছো আম্মু এসব কি বলছে? আমার জুতো লাগবে দেখে হিংসে করছে। থাক, আমার জুতো লাগবে না। বলে নাক ফুলিয়ে চলে গেল তিতলি। তৌসিফ শেখ ডাকলেও শুনে নাই। মেয়েটা বড্ড অভিমানী। তিতলি রুমে এসে মোবাইল হাতে নিয়ে নিধিকে কল করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ভালো নাই, তুই কেমন আছিস? ভালো। কলেজে কখন বেরোবি? রেডি হচ্ছি। এত সকাল কেন? আমার কাজ আছে, তুই সকালে আয়। বলে তিতলি হঠাৎ লজ্জা পাওয়ার ভান করে বলল, একটা কথা শুনবি নিধি? কি এমন বিশেষ কথা? বলে ফেলো। তিতলি যেন লজ্জায় বলতে পারছে না, তেমন করে উত্তর করলো, না থাক, কলেজে গিয়ে বলবো। আচ্ছা। ওর কথা বলে ফোন কাটলো। সকাল সকাল রেডি হয়ে কলেজে গেল তিতলি। উদ্দেশ্য ক্লাসে নিচে রাখা ভাল্লুক ফারাজ স্যারকে টাঙানো। কিন্তু কলেজে যেতেই দেখলো করিডোরের কর্নারে ফারাজের সাথে সুন্দরী রমণী দাঁড়ানো। রমণীটি কলেজের নতুন টিচার, ফারিন ম্যাডাম। প্রচন্ড সুন্দরী, বয়স 23 থেকে 24 হবে। হেসে হেসে ফারাজের সাথে কথা বলছে, উনিও তাল মিলাচ্ছেন। তিতলি রাগ হলো, কই তার সাথে তো কখনো সুন্দরভাবে দুটো কথা বলে না, সবসময় ধমক দেয়। অথচ এখন কত ঢং করে কথা বলছে। সপ্তদশীর চোখের কোণে জল জমেছে, নাক ফুসছে, যেন কেঁদে উঠবে। একদম খুঁচিয়ে খুঁচিয়ে দুজনকে পরখ করলো। হেঁটে একবার তাদের সামনে গেল, আবার চলে আসলো, আবার গেল। লোকটা কি কানা? তাকে দেখছে না? তাদেরকে তাকাচ্ছে না কেন? তিতলির খুব কান্না পেল। সে ফোঁসফোঁস করতে করতে চলে আসবে, তখনই পুরুষালী গম্ভীর কণ্ঠে ভেসে এলো, এই মেয়ে এদিকে আসো। তিতলি দাঁড়াবে না, একদম দাঁড়াবে না। যার সাথে ইচ্ছে কথা বলুক, তিতলির কি, প্রেমও করুক, ইট ডাজেন্ট ম্যাটার। তিতলির কিছুই আসবে যাবে না। তিতলি আর কখনো তাকাবেও না, তাই চলে আসবে। এইভাবে বলে তিতলি পা বাড়ায় চলে যাওয়ার জন্য। কিন্তু বিধিবাম তা 2 পা এগোতেই ফারাজ লম্বা কদমে ছুটে এসে তিতলির হাত চেপে ধরলো আচমকায়। খসখসে হাতের মুঠোয় তিতলির কোমল হাত চেপে ধরে বলল, পিচ্ছি মেয়েরা তো রাগ কই থেকে আসে হ্যাঁ? তিতলি পিছনে ফিরছে না। সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, মুখ দেখাবে না, একদম দেখাবে না। এতক্ষণ যখন যে বারবার হেঁটে যাচ্ছিল আসছিল, তখন কি তাকিয়েছে? তিতলি এখন তাকাবে না। অশ্রুসিক্ত নয়নে মেঝেতে তাকিয়ে নাক ফুসছে। অভিমানে মেয়েটার কণ্ঠ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এলো, হাত ছাড়ুন, আমার হাত ধরেছেন কেন? ফারাজ শুনল, কি না কে জানে। তৎক্ষণাৎ তিতলির হাত আরো জোরে চেপে ধরে, শক্ত মেজাজে বলল, পিচ্ছি বয়সে মোবাইল হাতে কে দিয়েছে? যে দিবেই দিক, আপনার কি? আপনি কি কিনে দিয়েছেন? ফারাজ বিড়বিড় করে বলল, ছোট মরিচের ঝাঁঝ বেশি। ব্যথা পাই, ছাড়ুন ছাড়ুন। আমি কিন্তু আমি কিন্তু কি কি করবেন? ইঁদুরের দাঁত দিয়ে কামড় বসাবেন? তিতলি মুহূর্তেই ঘুরে তাকালো। তার চোখ জোড়া লাল হয়ে গেছে, হিসিস করছে মুখশ্রী। ফারাজের দিকে তাকাচ্ছে না, একদম তাকাবে না। তবে শক্ত হাতের মুঠোয় ধরে রাখা নিজের হাতটার দিকে চেয়ে পড়ল। ছাড়ুন। আপনি ফারিন টারিন ম্যাডামের কাছে যান, আমাকে যেতে দিন। এভাবে সাপের মতো ফেনা তুলছেন কেন? দেখতে বিচ্ছিরি লাগছে তো। তিতলির খুব কান্না পেল। তাকে বিচ্ছিরি লাগবে তো? ফারিন ম্যাডাম আছে না,
অভিমানে নাক টানলো, পিট পিট করছে আঁখি দুটি, মুখ খুললেই যেন কেঁদে দেবে এমন ভাবে বলল, আপনারও সব মেয়ে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। আমাকে একটু দেখতে পারেন না? ফারাজ মেয়েটার নত মুখখানার পানে চাইলো, সরাসরি ভুরু নাচিয়ে শুধালো। আপনার আব্বুকে বলবো এসব? তিতলি ভয় পেয়ে গেল। যদি সত্যি আব্বুকে এসব বলে তিতলি অনেক কষ্ট পাবে, আব্বু অনেক বকা দিবে। তিতলি ভয়ে ভয়ে বলল, না, আর বলবো না। হ্যাঁ, এগুলো একদম বলবো না। আপনি বাবাকে কিছু বলেন না, আর আপনার কাছে আসবো না। এবার আমার হাতটা ছাড়ুন। ফারাজ ধীরস্বরে ধমকে উঠল। পিচ্ছি মেয়ে পিচ্ছির মতো থাকবে, বড়দের মুখের উপর তর্ক করা মোটেও ভালো না। মুখ সেলাই করে বন্ধ করে দেব। তিতলি তেড়া জবাব দিল। 500 বার তর্ক করব। আপনার সমস্যা? সমস্যা? আমি তর্ক করব। করবেন না? করব। নাথিং। করব মানে করব। সবার সাথে কি এভাবেই বেয়াদবি করে বেড়ান? না, শুধু শুধু আপনার সাথে করি। আপনি খুব খারাপ লোক, আমাকে শুধু ধমক দেন, তাই আপনার সাথে করি। করব। তিতলি সহজ সরল স্বীকারোক্তি। ফারাজ কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে, দৃঢ়তার চাহনি। কিছুক্ষণ চুপ থেকে অতঃপর গম্ভীর সুরে বলল, আমার সাথেও কেন করবে? অভিমানে তিতলি আর চোখে চোখ তুলে তাকালো। আসলে লোকটা তাকে দেখতে পারে না, বুঝেও না। ফারিন ম্যাডামের কাছে যাবে, তিতলিও দেখতে পারবে না আজকে থেকে, শুধু তেড়া কথা বলবে। আমি বলবো নাকি বলবো না সেটা আমার ব্যাপার। এত সকাল করে কলেজে কেন এসেছো? কলেজে সুন্দর সুন্দর সিনিয়র ভাইদের সাথে প্রেম করতে এসেছি। আপনার সমস্যা? আপনি সম্পূর্ণ কথা বলার পূর্বেই তিতলি এক প্রকার নিজের হাতটা টেনে হিঁচড়ে ফারাজের হাত থেকে কেড়ে নিল। তিতলি হাতে অনেক ব্যথা পেল, দুঃখ করতে করতে সেখান থেকে চলে গেল। আজকে যদি এত সকাল না আসতো তিতলি এসব দেখতো না, দুঃখ পেতেও হতো না। কত খুশি মনে কলেজে সে ভাল্লুক ফারাজ স্যারের আঁকা ছবিটা টাঙাবে, কিন্তু তিতলি এখন এসব করবে না। এই মেয়ে দাঁড়াও বলছি। তিতলি শুনলো না। কেন শুনবে? পেছন থেকে গলা ছেড়ে দিয়ে বলল, গিয়ে ফারিন ম্যাডামের কোলে বসে থাকুন। ফারাজ তীক্ষ্ণ চোখে তিতলি যাওয়ার পানে চেয়ে থাকে, বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। সকাল 9:50। তিতলি সে সময় ফারাজের সাথে অভিমান করে নিধির বাড়িতে এসেছিল। নিধিদের বাড়ি কলেজের একদম পাশেই। নিধি রেডি হতেই দুজনে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে নিধি তিতলিকে বলল, মুখ এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন রে? তিতলি নিধিদের বাড়ি গিয়েছে ঠিকই, কিন্তু কোনো কথা বলছে না। ফারাজ কেন তাকে বলল না সে ফারিন ম্যাডামের কাছে যাবে না? তিতলি এতবার বলছে ফারিন ম্যাডামের কাছে যান, অথচ তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি। নীরবতা সম্মতির লক্ষণ, তার মানে সত্যি ফারিন ম্যাডামের কাছে যাবেন। তিতলি ভাঙা গলায় বলল, আমি আর এই কলেজে পড়বো না। কেন রে? তোকে কি ফারাজ স্যার কলেজ থেকে বের করে দিল? আগেই বলেছি স্যারের পেছন ছাড়লি না তো, এখন বোঝ মজা। উনি আমাকে একটুও দেখতে পারেন না, ফারিন ম্যাডামের সাথে প্রেম করে। আমার কথা শুনে তোর কাশি আসে? স্যার এগুলো শুনলে তোকে এক থাপ্পড়ে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিবে। এভাবে বলবি না, আমি কষ্ট পাই। আহারে আমার সোনাটা, কষ্ট তো পাবাই, ফাঁদে যে পড়েছো। কথা বলতে বলতে ওরা কলেজের গেটে চলে আসলো। ঘন্টাও বসে গেছে। তিতলি ক্লাস করবে না বলে ওরা তিনজনও করবে না, তাই পেছনের পুকুর পাড়ে বসে আছে। সিয়াম, প্রিমা, নীলা ওরা সবাই আগে থেকেই অপেক্ষা করছিল প্রথম ঘন্টা ফারাজ স্যারের। তাই আজকে তিতলি ফারাজ স্যারের ক্লাস করবে না, একদম সামনেও পড়বে না। ফারিন ম্যাডামের সাথে প্রেম করুক না হয় ড্রেম করুক, তিতলির কি? মন মেজাজ ভালো না হলে তিতলি কারোর সাথে কথা বলে না। নিধি, স্মৃতি, প্রিমা ওরা সবাই কথা বলছে, অথচ তিতলির দিন দুনিয়ার কোনো খবর নেই। তিতলির ভাবনার মাঝে সিয়াম আগ বাড়িয়ে বলল, কেমন আছিস তেঁতুল গাছের পেতনি? তিতলি চোখ তুলে তাকালো, ভাবলো সে কেন মন খারাপ করে থাকবে, একদম থাকবে না। আর সিয়াম তাকে তেঁতুল গাছের পেতনি বলেছে, এটা তিতলি কিছুতেই সহ্য করবে না। সেও রেগে গিয়ে বলল, তুই পেরত, তুই তুই জিন, তুই ভূত, তুই 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 রানু মণ্ডল, তুই ভুটকি। সিয়ামের বাচ্চা, তোর কান ছিঁড়ে ফেলবো। বলে তিতলি উঠে এলো। নিধি মাঝখান থেকে বলে উঠল, থাম তোরা, পেতনি পেরতের ঝগড়া শুনতে শুনতে আমার কান পৌঁছে গেল। সত্যি তিতলি ফারাজের ক্লাস করেনি। 3 ঘন্টা শেষে ওরা সবাই গেটে দাঁড়িয়ে আছে। সিয়াম তিতলির কাঁধে কনই দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে। তিতলি বারবার নামিয়ে দিচ্ছে তো আবার দিচ্ছে। তিতলি বিরক্ত হয়ে বলল, হাত নামা। নামাবো না। নামা। না। হাত ভেঙে দিব। দে। ওরা দুজন এমনই, একসাথে থাকলেই ঝগড়া,
সে যাকগে, মূলত ওরা এখন যে যার বাড়ি চলে যাবে। তিতলি দাঁড়িয়ে আছে কারণ তাকে নিতে তুষার আসবেন। তিতলি মুখটা অন্ধকার করে রেখেছে। এই যে সে মনে প্রাণে একটা লোককে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতে পারছে না। বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশে। এখন মনে হয় ফারিন ম্যাডামের সাথে প্রেম করে বসে বসে করুক। তিতলির কি, বিয়ে করুক, বাচ্চা কাচ্চা হোক, হানিমুনে যাক, তাতে তিতলির কিছুই আসবে যাবে না। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। প্রচণ্ড গরম লাগায় তিতলি এগিয়ে গিয়ে একটা ক্রোন আইসক্রিম নিল। সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর তুষারের আসার অপেক্ষা করছে। তখন হঠাৎ নিধি বলে উঠল, এই তিতলি, দেখ দেখ, ফারাজ স্যার আসতেছে। তিতলি কোনো দিকে তাকালো না, কারণ সে ফারাজের দিকে আর কখনো তাকাবে না। তাই নিচের দিকে চেয়ে বড় গলায় বলল, তো আমি কি করব? কোন ফারাজ স্যার আসুক না হয় টারাস স্যার আসুক, আমাকে কেন বলছিস? গিয়ে বল ফারিন ম্যাডামের সাথে প্রেম কতদূর এগিয়েছে। এরে, স্যার তো এদিকে আসছে। নিশ্চিত তোর কথা শুনতে পেয়েছে। গলাটা মাইক্রোর মতো না করলেও তো পারতি। এখন বোঝ মজা। নিধির কণ্ঠে আতঙ্ক। তৎক্ষণাৎ সিয়াম তিতলিকে খোঁচা মেরে বলল, পেতনিদের গলা এমনিতেই বড় হয়, মাইকের মতো করা লাগে না। নিধি ধমক দিয়ে বলল, এই তুই থামবি? যতদিন গলা আছে ইনশাল্লাহ থামবো না। তোর গলা আরো বেশি বড়, সারাদিন বকবক করিস। তুই কি চুপ থাকিস? বেশি করবি একদম ময়লা ড্রেনে ফেলে দেব। তোকে কি ছেড়ে দিব? এটা বলে সিয়াম তিতলির কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই ভুটকি, তুই আজ ঝড়কা করছিস না কেন? তিতলি ঠিকই বলে, তুই আসলে রানু মণ্ডল। তিতলি কষ্ট পাচ্ছে দেখছিস না? ফাজলামো করছিস কেন? আমি ফাজলামো করি? সিয়াম অবাক হওয়ার ভান ধরল। আরে আমি তোর ভালোর জন্যই বলি। নিধি তিতলির পিঠে হাত রেখে বলল, থাক, তুই চুপ কর তো। ওর জায়গায় তুই থাকলে বুঝতি কেমন লাগতো। ভালোবাসার মানুষ অন্য কারো। ভালোবাসা? সিয়াম হো হো করে হেসে উঠে বলল, তেঁতুল গাছের পেতনির একতরফা ভালোবাসা। সিয়াম হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, শোন তিতলি, স্যারেরা বাবার সমান হয়। ফারাজ স্যার তোকে মেয়ের মতোই দেখে, জানিস? তিতলির মুখটা অন্ধকার হয়ে গেল। সপ্তদশীর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। আসলে স্যার তাকে মেয়ের মতো জানে, আর সেখানে সে তিতলি আসলে একটা নির্লজ্জ। তিতলিও আজ থেকে ভাল্লুক ফারাজ স্যারকে আব্বুর মতো মানবে। আর ওসব বলবে না, একদম বলবে না, কথাও বলবে না। ওনার মতো ফারিন ম্যাডাম আছে, সে কোনো তৃতীয় ব্যক্তি হবে? হাত জ্বালাবে না। এত কিছু ভেবে মেয়েটা চোখের কোণে জল জমলো। নাক টানার মধ্যে বলল, আমি বাড়ি যাব, ভাই আসার আগে চলে যাব। তিতলির কথার মাঝে ফারাজ খান সেখানে উপস্থিত হলেন। কেন যে এখানে এসেছে নিজেও জানেন না। ফারাজ আর চোখে তিতলির ফোলা ফোলা মুখখানার পানে চেয়ে চোখ নামিয়ে নিল। কেটেছে নাকি? নাক মুখ কেমন লাল হয়ে আছে কেন? উপরে তুলছে না কেন? ফারাজকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নিধি সিয়াম দুজনের মেরুদণ্ড সোজা করে ফেলল। ভাবখানা এমন যেন তারা কিছুই জানে না। ছুটি হয়ে যাওয়ায় সবাই ধীরে ধীরে চলে গেছে। স্মৃতি, প্রেমা ওরাও চলে গেছে। নিধিরাও চলে যাবে, কিন্তু তিতলিকে একা ছাড়বে না বলে এখনো দাঁড়িয়ে আছে। ফারাজকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নিধি সিয়াম সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। ফারাজ গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। অতঃপর স্রেফ বলল, বাড়ি না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা? তিতলির জন্য স্যার। ফারাজের ভুরুদুয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মেয়েটা মনে হয় এ জন্মে মুখ আর উপরে তুলবে না। শুধু কিছুক্ষণ পরপর নাক টানছে, তাও মুখ তুলছে না। ফারাজ কিছুক্ষণ চেয়ে থাকে। সে আছে বলেই কি তবে এমন করে রেখেছে? ভাবনা বাদ দিয়ে গম্ভীর সুরে বলল, কি হয়েছে ওর? আসলে ওর ভাই আসবে তো, তাই। ও, শব্দ কম, কণ্ঠ নিরেট। ফারাজ এদিক ওদিক তাকিয়ে স্রেফ বলল, তোমরা যাও, আমি এখানে আছি। নিধি সিয়াম একজনের দিকে একজন চাওয়াচাই করলো। ওরা ভদ্র ছেলে মেয়ের ন্যায় চুপচাপ মেনে নিল। তিতলিও তাদের সাথে চলে যাবে। নিধি আর সিয়ামদের বাড়ি অন্যদিকে। তিতলি রাস্তায় পুরো একা। নিধি গানে গানে বলল, তুই চলে যাচ্ছিস কেন? তুষার ভাই এসে তোকে না দেখলে রাগ করবেন। তিতলি তাও কোনো কথা শুনলো না। সে এখানে থাকবে না মানে থাকবে না। তাই সেও বাড়ির পথে পা চালালো। ফারাজ পেছন থেকে ডাকলো, এই মেয়ে, দাঁড়াও বলছি। কথাটা শুনতেই তিতলির পায়ের গতি বাড়লো। সে কেন দাঁড়াবে? দাঁড়াবে না। ফারিন ম্যাডামের সাথে প্রেম করে এখন তাকে ডাকছে? সে একদম দাঁড়াবে না। ফারাজ বিরক্ত হয়ে বিড়বিড় করলো। এত জেদ? তৎক্ষণাৎ লম্বা কদম এসে তিতলির সামনে এসে দাঁড়ালো। বিরক্তির রেশ ধরে পড়ল। কি সমস্যা তোমার? দাঁড়াতে বলছি আমি, কানে শুনছো না?
তিতলি তাও তাকালো না, এমন যেন সামনে যুবকের দিকে তাকানো তার জন্য হারাম, তাই সে পাশ কেটে চলে যাচ্ছে। সে কিভাবে বলবে তার সমস্যা কোথায়? সমস্যা তো তার মধ্যে, সে না জেনে শুনে প্রেমে পড়েছে। যদি জানতো ফারিন টারিন ম্যাডামের সাথে প্রেম করে, তিতলি কখনো এই বেটার দিকে ফিরেও তাকাতো না। ফারাজে ভ্রু জোড়া এবার মাত্রাতিরিক্ত কুচকে গিয়েছে, তার পাতলা ঠোঁট জোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে প্রশ্ন করলো, ক্লাস ফাঁকি দিচ্ছ কেন? তিতলি তাও তাকায় না। মেয়েটা বড্ড অভিমানী, একবার যদি অভিমান হয় তা আর সহজে ভাঙবে না। মূলত সে নিজেই ভাঙাবে না তার অভিমান। ফারাজ রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে শুধালো, কথা বলছো না কেন? তিতলি এবার হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়, ভাবখানা এমন যেন ফারাজ তাকে কিডন্যাপ করবে। ফারাজ হাত মুষ্টিবদ্ধ করে নেয়, এক অজানা কারণেই মাথার তালু গরম হচ্ছে রাগে। ত্রস্ত পায়ে পেছনে হেঁটে চলে যায়। কিছুক্ষণ পর পাশ দিয়ে বাইক থামতে তিতলি হকচকি ওঠে, তাকিয়ে দেখে তুষার বাইক থামিয়েছে সবে। তিতলিকে দেখে বলে, ওঠ। তিতলি চুপচাপ বাইকের পেছনে বসলো। তুষার হঠাৎ বলল, কিছু খাবি? তিতলি কোনো উত্তর দিতে ইচ্ছে করে না, কথা বললেই যেন কেঁদে দেবে, অমন ভাবে বলল। না। তুষার চিন্তিত হলো, কি হলো আদরের বোনটা? তাও এত কিছু না ভেবে বাইক নিয়ে একটানে চলে গেল। সেদিনের পর টানা 3 দিন কলেজে যায় না তিতলি। গা কাঁপানো জ্বর নিয়ে বিছানায় বসবাস করেছে শুধু। নিজের জ্বর বেঁধেছে মেয়েটা। সেদিনটাতে বৃষ্টি হওয়ায় চুপি চুপি 1 ঘন্টা ভিজে এসেছে। ফেসবুকে দেখেছে স্মৃতিকে নাকি বৃষ্টি ধুয়ে মুছে ভুলিয়ে দেয়, তাই সেও বৃষ্টিতে ভিজে ফারাজকে ভুলে যাবে। প্রয়োজনে ওই কলেজেও আর পড়বে না। কিন্তু মন কি আর ভুলে? সপ্তদশীর মনে গেঁথে গিয়েছে ওই লোক। তাকে ভুলতে ভুলতে মনে হয় তার জীবনটাই ভুল হয়ে যাবে। আজকে শুক্রবার, সবার ছুটির দিন। তিতলি সারা রাত বালিশে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে নাকের পানি চোখের পানি এক করার পর সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ মুখ ফুলে কলা গাছ। আয়নায় নিজেকে নিজেই দেখে লাফিয়ে উঠল। এই চেহারা নিয়ে নিচে গেলে সবাই কি ভাববে? গোসল নিলে নিশ্চয়ই ফোলা ভাব চলে যাবে। তিতলি সকাল সকাল গোসল নিল না, চোখ মুখ ফোলায় রয়ে গেছে। বাহির থেকে আলায়া শেখ দরজায় ধাক্কা দিয়ে ডেকে উঠলেন।